বিএনপির আপসহীন নেত্রীর জন্য একটা কালিমা তাপে ভালোবাসায় কিভাবে সিক্ত ছিলেন শীঘ্রই কি তাহলে তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হতে যাচ্ছে? প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক মামলার মুখে পড়ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। একদিকে যেমন হত্যা মামলায় সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসিনা, অন্যদিকে বিভিন্ন মামলা থেকে খালাস পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমছে তার মামলার ভার। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বন্যা পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির প্রসঙ্গ তোলার বিষয়কে সুপরিকল্পিত একটা চক্রান্ত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো 1/11 কথা ভুলে যাইনি। এদিকে ক্ষমতার পরিবর্তনে সর্বোচ্চ চাঁদাবাজির অভিযোগ উঠছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। যদিও বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দেওয়ার কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দেশনা আছে সর্বোচ্চ পর্যায় থেকেও। এদিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর বিদেশি কোন কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন তিনি। এই মুহূর্তে কি অবস্থায় বিএনপির রাজনীতি? পরিবর্তিত প্রেক্ষাপটে কেমন হতে চলেছে দলটির ভবিষ্যৎ রাজনীতি? সব মিলিয়ে রাজনীতির পালস এখন কেমন? এসব নিয়ে আলোচনায় আজ পালস অফ পলিটিক্স আমার অতিথি বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনার কাছ থেকে একটু অফ টপিকে একটা প্রশ্ন শুরু করি। সেটি যে কদিন আগেও যখন বিএনপি একটা প্রতিকূল পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থা পরিবর্তিত হয়ে একরকম অনুকূল পরিস্থিতি বিএনপির জন্য। সেখানে কিছুদিন আগে বিএনপি মহাসচিব বলছেন যে খুব দ্রুতই এই পরিস্থিতিতে খুব দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এই দ্রুত মানে ঠিক আসলে কেমন দ্রুত, কতদিন, সেটি কি একটু ধারণা দিতে পারেন? মানে কয়েকদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে, নাকি মাস? ধারণা দিতে পারেন? অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে পুরো বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা মানুষের অপেক্ষা বুঝতে পারি, আমরা মানুষের পালস বুঝতে পারি। আপনি জানেন আমি এলাকায় আছি এবং এই প্রশ্নটি আসলে নেতা কর্মীরা সর্বক্ষণ তাদের মনে আছে, তারা জিজ্ঞেস করছে এবং মানুষ চাইছে যত দ্রুত সম্ভব বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক। এবং আমি বিশ্বাস করি উনি গণমানুষের নেতা, উনি বিএনপির সবচেয়ে প্রতিকূল অবস্থায় অত্যন্ত শক্তভাবে বিএনপির হাল ধরেছিলেন, যখন আসলে সকল কিছুই খুব প্রতিকূল ছিল, সেটা আদালত পাড়া হোক, সেটা মিডিয়া হোক, কিংবা সেটা রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেটা হোক, সবকিছুই বড় বেশি বৈরী ছিল। সেই সময় তিনি বিএনপির হাল ধরেছিলেন সফলতার সাথে। সুতরাং ওনার অনেকগুলো মামলা আছে, মিথ্যা মামলা আপনি জানেন, এবং সেই মামলাগুলোর উপরও কাজ হচ্ছে। উনি যথাসময়ে বাংলাদেশে ফিরবেন বলে আমরা মনে করি। আচ্ছা, মানে যথাসময়, খুব একটা স্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না। দেখা যাক কবে ফেরেন। আপনি বলছেন অনেকগুলো মামলা আছে, মিথ্যা মামলা আছে। আমরা দেখছি এরকম মিথ্যা মামলা বেগম জিয়া খালাস পাচ্ছেন। এরকম মামলা থেকে সম্প্রতি দেখতে 5টি মানহানির মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তাকেও দেখলাম, তিনিও তার সাজা, তার মামলা বাতিল হচ্ছে। কিন্তু তারেক রহমানের মামলা বাতিল হবার খবর আমরা পাচ্ছি না। এটি কেন, বা বিষয়টি একটু ব্যাখ্যা করতে পারেন? আমি আসলে ওনার মামলাগুলো যারা পরিচালনা করছেন সেই টিমে আমি নেই, ওনারাই ভালো বলতে পারবেন মামলার অগ্রগতি কতটুকু বা মামলা নিয়ে আসলে কি হচ্ছে। এটা আমার পক্ষে বাইরে থেকে বলা মুশকিল। আচ্ছা, আইনি ব্যাপার। আপনার কাছে একটু বেগম জিয়ার মুক্তি সম্পর্কে একটু জানতে চাই। যে একদম 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলো। 6 তারিখেই আমরা সেনাপ্রধানের বক্তব্যে প্রথমেই শুনলাম বেগম, মানে রাষ্ট্রপতির বক্তব্যে সেনাপ্রধান পেছনে দাঁড়িয়েছিলেন। রাষ্ট্রপতি বললেন বেগম জিয়াকে মুক্ত করা হলো, মুক্তি ঘোষণা করলেন তিনি। এবং পরবর্তীতে প্রজ্ঞাপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হলো যে সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে তাকে মুক্ত করা হয়েছে। 49 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা। আমরা এর আগে যখন দেখেছি বেগম জিয়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করছেন, তিনি ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নির্বাহী আদেশে তিনি বাইরে যেতে চেয়েছেন মুক্তি চেয়ে। কিন্তু তিনি কখনো রাষ্ট্রপতির ক্ষমার জন্য কোনো সময় আবেদন করেননি, বা তিনি চাননি, পেতে চাননি। এখন যখন তিনি মুক্তি পাচ্ছেন এবং সেটি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন, সেই রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগ সরকারের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি, তখন কি আসলে, মানে এই বিষয়টি আসলে কেমন? এটি কি একটা কোনো, মানে সেই রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়ে বেগম জিয়া মুক্ত হচ্ছেন, এটি কি একটা বিএনপির আপসহীন নেত্রীর জন্য একটা কালিমা কিনা?
আমি এই প্রথম আপনার কাছে এই প্রসঙ্গটি শুনলাম, খুবই আশ্চর্যের ব্যাপার। এই বিষয়টি কিন্তু আমি জানি না কতটুকু সঠিক রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি, তবে যেই বিষয়টি সঠিক সেটি হচ্ছে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল দীর্ঘদিন আমরা সকলেই বলে এসেছি, আমি গণমাধ্যমে খুবই রেগুলার অ্যাপিয়ার করেছি এবং আমি পরিষ্কার ভাষায় বলেছি প্রত্যেকটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ভাবে তাকে হেনস্থা করবার জন্য। না হলে আসলে ৭৬ বছরের সাবেক প্রধানমন্ত্রীকে এই শারীরিক অবস্থায় কারাগারে থাকার কোনো কারণ ছিল না এবং তাকে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। কোনো জামিন তিনি পাননি, বরং তার সাজা আমরা দেখেছি উচ্চ আদালতে গিয়ে সেটার ৫ বছরের জায়গায় ১০ বছর করা হয়েছে। অর্থাৎ একেবারেই নোংরা রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতির শিকার তিনি হয়েছেন। এখন তিনি ৪০১-এ এই মামলাগুলো থেকে নিষ্কৃতি পান কিংবা তিনি সংবিধানের যে অনুচ্ছেদের কথা আপনি বলছিলেন সেটা অনুযায়ী তিনি সেই মামলা থেকে অব্যাহতি পান, তাতে আসলে কিছু যায় আসে না। দিন শেষে মানুষ জানে গণমানুষের নেতা তো তিনি, এবং তার দিন শেষে জবাবদিহি তার জায়গাটা মানুষের কাছে, এবং তার এই মামলাগুলোর ব্যাপারে মানুষ শুরু থেকেই জানতো যে এগুলো একেবারেই প্রতিহিংসামূলক মামলা। সুতরাং কোন আর্টিকেল বা কোন ধারায় তিনি ছাড়া পেলেন, মুক্ত হলেন, তাতে আসলে কিছুই যায় আসে না। আপনি বিভিন্ন অনুষ্ঠানে বলেন আপনারা আইনজীবী, ফোর কর্নার্স অফ পেপারে আপনারা বিশ্বাসী, এটা আপনার বক্তব্য বিভিন্ন জায়গায় শুনি। তো মানুষ বিশ্বাস করে, মানুষের বিশ্বাস নিয়ে আমরা বহু খেলা দেখেছি বিভিন্ন সরকারের সময় সেখানে মানে হঠাৎ করে মানুষের বক্তব্যে বিশ্বাস যেন আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়, মানে অন্ততপক্ষে বক্তব্যে তাই শোনা যায়। সেখানে ৪৯ অনুচ্ছেদ আপনি হয়তো দেখেননি, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপন। এখানে বলা হচ্ছে যে আমি কি পড়বো, আসলে আমি সবগুলো পত্রিকাতে এটি আসছে যে রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি আসলে এই দণ্ডাদেশ মওকুফ পূর্বক নির্দেশ করে মুক্তি প্রদান করা হলো এই বিষয়। এবং ৪৯ অনুচ্ছেদটা যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, সেটি তো নিশ্চয়ই আপনি আরো ভালো জানেন আমার চেয়ে। আমি তো আমার উত্তর দিলাম, উনি কোন অনুচ্ছেদে কিংবা কোন ধারায় মুক্ত হলেন তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ মানুষ এই মামলাগুলোকে আসলে কি চোখে দেখছে, মানুষের কি ধারণা তার ব্যাপারে। খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না। রাজনীতিতে ফোর কর্নার্স অফ পেপার যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে পারসেপশন ইজ পলিটিক্স, এটা আমরা সবসময় বলি। একজন অসাধারণ রাজনীতিবিদ, হ্যাঁ অসাধারণ তার বুদ্ধিমত্তা, কিন্তু মানুষ তাকে যে কোনো কারণেই হোক গ্রহণ করছে না, গ্রহণ করতে পারছে না, যে কোনো কারণেই হোক, অথবা বিনা কারণেই মানুষ তাকে গ্রহণ করতে পারছে না, তাহলে কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ারে খুব বেশি দূর যাবার কিছু থাকে না। অনেক সময় আমরা দেখি অনেক রাজনীতিবিদ হয়তো ফোর কর্নার্স অফ দি পেপার অনুযায়ী নানান রকম ঝামেলা থাকতেই পারে, কিন্তু মানুষ গণমানুষের নেতা তিনি হয়ে উঠছেন, তখন কিন্তু বিষয়টি ভিন্ন। ফর এক্সাম্পল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কখনোই ক্ষমতায় যাননি, মন্ত্রী হননি, এমপি হননি, প্রধানমন্ত্রী হননি, কিন্তু গণমানুষের নেতা, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমার বাবা যেমন তার কর্মী ছিলেন, আমরাও শ্রদ্ধার সঙ্গে এত বছর পর, এত যুগ পর তাকে স্মরণ করি। সুতরাং মানুষের মনে আসলে আপনি কিরকম সেটা খুব গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতার একেবারে স্বর্ণ শেখরে থাকা না শারমিন, আপনারা যারা সেই সময় চ্যানেলগুলোতে চাকরি করেছেন আপনারা দেখেছেন চাপে তাপে ভালোবাসায় কিভাবে সিক্ত ছিলেন আপনারা, কিন্তু যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন তখন কিন্তু আসলে মানুষের মনে তিনি একজন খুনি হিসেবেই পালিয়ে গেলেন। এটাই ঠিক বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। বা চাপে তাপে ভালোবাসায় মানুষের পারসেপশনটা একরকমের পরিবর্তিত হয় বা পরিবর্তন করা হয়, যেটা আপনি বলছিলেন যে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। এই জন্যই আসলে প্রশ্নটি করছিলাম যে চাপে তাপে ভালোবাসায় সিক্ত হয়ে ভবিষ্যতে আবার যদি মানুষের পারসেপশন, মানুষের বিশ্বাসে কোনো পরিবর্তন আসে, ফোর কর্নার্স অফ পেপার কোনো ইস্যু হয়ে দাঁড়াবে কিনা। জানেন, মানুষের ভালোবাসা যখন পরিবর্তিত যদি হয় তাহলে আমরা সেটার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি, মানুষ যেন তার ফোর কর্নার্স অফ দি পেপারে সিল মেরে দিয়ে ব্যালটের মাধ্যমে তার জব দিতে পারে। জাস্ট এইটুকুর জন্যই এত সংগ্রাম, এত প্রাণহানি, এত রক্ত। একদম স্পষ্ট নির্বাচন প্রসঙ্গের কথা বলছেন আপনারা। আমরা সব সময় এই বিষয়টি একদম বিভিন্ন সময় আলোচনায় এসেছে, এমনকি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন বারবার বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, এবং সেখানে আমরা দেখেছি সরকার বা প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তার সাজা হয়েছে, যাকে চাননি তার সাজা হয়নি বা সাজা হলেও বাতিল হয়ে গেছে। তখন বিচার বিভাগ স্বাধীন ছিল না। এখন কি বিচার বিভাগ স্বাধীন, যখন আসলে মানে সরকার বিরোধীরা যারা আগের টার্মে সাজাপ্রাপ্ত হয়েছেন বা
মামলা হয়েছে, ঢালাও ভাবে তাদের মামলা অনেকটাই বাতিল হচ্ছে বা সাজা মুক্ত হচ্ছেন, শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত হয়ে যাচ্ছেন। আবার অন্যদিকে ঢালাও ভাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আদালতে যেতে হচ্ছে, অনেক হেনস্থারও শিকার হচ্ছেন, সেটি অবশ্য আলাদা কথা। কিন্তু বিচার বিভাগ এর জায়গাটা, প্রশাসন বিচার বিভাগ এখনো কি স্বাধীন? আমি আপনাকে শুধু এটুকুই বলবো, বাংলাদেশের স্বাধীনতার বয়সই মাত্র 30 দিন বা 31 দিন। সুতরাং বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, প্রশাসন, পুলিশ, এই জায়গাগুলোকে নিজের অবস্থায় ফিরিয়ে আনা এবং এই প্রতিষ্ঠানগুলো যে আসলে রাষ্ট্রের এক একটা স্তম্ভ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই বিষয়টি কর্মকর্তা কর্মচারীদের বোধের মধ্যে আনবার জন্য আসলে কিছু সময় দরকার। তবে আপনি যেটি বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। এই সংস্কৃতি আমরা দেখতে চাই না। আজকে ক্ষমতা বদল হলো, অতীতের সকল মামলা এক ধরনের পরিণতি পেল, আবার নতুন করে হাজার হাজার মামলা হয়ে গেল। এই সংস্কৃতিটা পরিবর্তন হওয়া দরকার এবং গণহারে খুনের মামলা হচ্ছে, আমরা লক্ষ্য করছি। এখানে আমার যেটা একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ আছে, দুঃখ আছে, অসন্তোষ আছে, স্বজন হারানোর বেদনা আছে, কিন্তু এটি যেন আসলে বিচার প্রক্রিয়াকে অতিক্রম করে না যায়, সেই দিকটাতে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি আমার ভাই হারিয়েছি বা আপনি আপনার সন্তান হারিয়েছেন, সেজন্য আপনার খুবই কষ্ট থাকবে, খুবই বেদনা, সে যার যায় সেই জানে তার কেমন লাগে। কিন্তু সেজন্য ধরুন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা কিংবা মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা, মানে এমন মামলা করা উচিত না যে মামলাটা আসলে কোনো পরিণতি নাই। এটা কিন্তু আমাদের মহাসচিব পরিষ্কার বলেছেন। একদমই, জি, মহাসচিবের বক্তব্যটি খুব প্রশংসিত হয়েছে। যেটা পরিণতি নাই, যেমন ধরুন আমরা কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যাংক লুট করা, মানে বন্ধ ঋণের খেলাপি ঋণের মামলা হতে পারে, টাকা পাচারের মামলা হতে পারে, ব্যাংকিং রুলস এন্ড প্রভিশনস ব্রেক করে ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে কোনো নাম সর্বস্ব কোম্পানির নামে লোন দিয়ে, এই মামলাগুলো কিন্তু একদম হতেই পারে। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে মামলা হতে পারে, কিন্তু যে শেয়ার বাজার কেলেঙ্কারি করলো বা যে ব্যাংক দুর্নীতি করলো বা যে টাকা পাচার করলো, তাকে সেই মামলা না দিয়ে আপনি দেখো 302 মামলা দেন, মামলাটি কিন্তু খেলো হয়ে গেল, তাই না? উনি শাস্তিও পেল না, ওনার যে অপরাধ হলো সেটাও কোনো সুরাহা হলো না, উল্টা মামলাটাও খালাস হয়ে গেল, সব পুরো ব্যাপারটাই হাস্যকর হয়ে গেল। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরো মাইনিউটলি কাজ করা উচিত। এবং সাথে একটু মানে বিচার বিভাগ তো এমনিতেই মামলায় জড়াগ্রস্ত বা মামলার ভারে একদম নুয়ে পড়েছে, সেখানে এত মামলা আসলে সামনে বিচার বিভাগের কি অবস্থা হবে সেটিও নিশ্চয়ই সংস্কারের কোনো একটা অংশে নিশ্চয়ই সেই বিষয়টিও আপনাদের বা অন্তর্বর্তী সরকারের থাকবে। একটু আসি বেগম জিয়া প্রসঙ্গে কথা শুরু করছিলাম। তিনি ভয়ানক অসুস্থ অবস্থায় ছিলেন এবং এর আগে যখনই তার প্রসঙ্গে কথা উঠেছে বিএনপির নেতাকর্মীরা সহ তার চিকিৎসকরা বলেছেন যে অনতিবিলম্বে বা এই মুহূর্তে তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন তার চিকিৎসার জন্য। তিনি একদম জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে, এরকম অবস্থা আমরা জানতে পেরেছি। এখন তিনি যেতেই পারেন, কিন্তু এখন তিনি যাচ্ছেন না। আসলে কি তিনি সুস্থ? তার শারীরিক অবস্থা কি এমন যে তাকে আসলে ইমিডিয়েটলি বিদেশে যাবার প্রয়োজন নাই? তিনি কি সুস্থ? দেখুন, আপনার বয়স যখন হবে 76 বছর, আপনার উপরে যখন নানান ধরনের অন্যায় নিপীড়ন হবে এবং আপনি তীব্র মানসিক চাপে থাকবেন, তখন কিন্তু আপনার শারীরিক অবস্থা অটোমেটিক্যালি খুবই খারাপ হবে। এক, দুই হচ্ছে এই বয়সের একজন মানুষ সবসময় স্টেবল থাকবেন বা তার অবস্থা খারাপ ভালো এরকম অবস্থায় যাবে না, মানে খারাপ হবে, খুবই খারাপ হবে, আবার হয়তো তিনি কিছুটা রিকভার করবেন, এরকম হওয়াটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে তিনি ভীষণ খারাপ ছিলেন, কতটা খারাপ ছিলেন এটা আমরা আসলে দেখেছি। সেই জায়গা থেকে উনি কিছুটা সুস্থ তো এখন আছেন বটেই, তবে হ্যাঁ, তিনি খুব দ্রুতই দেশের বাইরে যাবেন চিকিৎসার জন্য এবং সম্ভবত তিনি ইউকে বা ইউএসএ, আপনি জানেন যে তার লাস্ট যে অপারেশনটা হয়েছে সেটা ইউএসএ জন হপকিন্স এর 2জন ডাক্তার বা 3জন ডাক্তার এসেছিলেন, তারা এখানে পারফর্ম করেছেন। তো সেই প্রসিজিওরটা যেহেতু ইউএসএ ডাক্তার
পারফর্ম করেছেন, মেবি উনি ইউএসএ তেও যেতে পারেন। এই জায়গাটাতে একটু বোধহয় এখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি যে উনি ইউকে তে যাবেন না ইউএসএ তে যাবেন। আবার ইউএস এর ফ্লাইট হচ্ছে প্রায় 25 ঘন্টা, তো এত দীর্ঘ ফ্লাইট উনি নিতে পারবেন কিনা এই বিষয়টাতে আসলে আলোচনা হচ্ছে। তো সব মিলিয়েই পুরো পরিষ্কার নয় যে ঠিক কোন দেশে তিনি কবে যাচ্ছেন। আচ্ছা, মানে আপনিও বলছিলেন দ্রুতই, মানে বিষয়টা কি এমন যে তিনি যাবেন, তারেক রহমান আসবেন, মানে এটাও দ্রুত ওটাও দ্রুত, তারেক রহমানের দেশে ফিরেটাও দ্রুত, আবার বেগম জিয়াও দ্রুত দেশের বাইরে যাবেন, এটা কি আসলে এরকম যে বেগম জিয়া যাবেন তারেক রহমান আসবেন, এরকম কিছু কি আছে? দুটোই ঘটবে। জনাব তারেক রহমানও বাংলাদেশে ফিরবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার জন্য বাইরে যাবে। এখন আপনি যদি আমাকে বলেন কয় তারিখে ফিরবে, কোন এয়ারলাইন্সে ফিরবে, কয়টার সময় ফিরবে, স্পষ্ট করে বলতে পারবেন না, একদম স্পষ্ট, সেটি একদম স্পষ্ট, সেটি আপনি এই মুহূর্তে বলতে পারবেন না। আমি জিজ্ঞাসা করছিলাম যে বেগম জিয়া কতটা সুস্থ, তিনি আপাতত একটু সময় নিয়ে হয়তো বিদেশে যাবেন, খুব দ্রুত বিদেশে যাবেন, তিনি আসলে দল পরিচালনায় এখন কতটা সক্ষম? আপনি জানেন যে আমাদের দল গত 5 বছরের অধিক সময় ধরেই আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করছেন, এবং একটা প্রশ্ন ছিল যে এত দূর থেকে কি দল পরিচালনা করা যায় কিনা। উনি কিন্তু প্রমাণ করেছেন, একেবারেই তৃণমূলের একেবারেই প্রান্তিক পর্যায়ের ওয়ার্ড লেভেলের কর্মীদের সঙ্গেও কিন্তু ওনার চমৎকার যোগাযোগ আছে। সুতরাং উনি খুবই সফলতার সঙ্গে পরিচালনা করছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তার গাইডলাইন, তার আশীর্বাদ, তার এক ধরনের ছায়া তো এই দলের উপরে সবসময় ছিল, আছে এবং থাকবে। আচ্ছা, ছায়া থাকবে মানে খুব শীঘ্রই কি তাহলে তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হতে যাচ্ছেন? মানে যেহেতু বেগম জিয়ার ছায়া থাকবে, আর ছায়ার দলে কে থাকবে সময় বলবে। আচ্ছা, এটিও এখন অস্পষ্ট রয়ে গেল। আসি যে এই সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত ইসলাম খুব লাইমলাইটে আসছে, গণমাধ্যমে প্রতিদিনই জামাত ইসলামের আমিরের বক্তব্য আসছে, তার বক্তব্যে অনেকে মানে মুগ্ধ হচ্ছেন, অনেক প্রশংসা কুড়াচ্ছেন, এবং এই যে লাইমলাইটে আসছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 5 তারিখে পতনের পরে 6 তারিখে যখন মানে পতনের পরপরই যখন অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে আলোচনা হলো, সেনাপ্রধান যে ফার্স্ট ব্রিফিংটা করলেন সেখানে তিনি বললেন যে কারা সেই মিটিং এ আছেন, প্রথমেই বললেন জামাতের আমির সেখানে উপস্থিত ছিলেন। মানে এই যে জামাতের খুবই লাইমলাইটে আসা, এটা কি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, কে লাইমলাইটে থাকবে, কে প্রদীপের নিচের অন্ধকারে থাকবে, এই সকল কিছুই আসলে মানুষের হাতে। আমি কারো নাম প্রথমে বলা মানেই গণমানুষ তাকে 300 আসনে 300 আসন পুরোটা দিয়েই গ্রহণ করবে, তেমনটা নাও হতে পারে। হয়তো আমি আপনি চাইছি একটি দল লাইমলাইটে আসুক, যখন ব্যালট বাক্সে ভোটগুলো পড়বে তখন দেখা যাবে হয়তো সেই ভোটগুলো অন্য কোনো দল, অন্য কোনো মানুষ, অন্য কোনো গোষ্ঠীর কাছে চলে গেছে। আসলে বাংলাদেশের সংবিধান বলেন আর রাজনীতি বলেন, সকল ক্ষমতার উৎস তো আসলে মানুষ, তাই না? এবং এই ক্ষমতা থেকে মানুষকে 15 বছর বঞ্চিত করে রাখার ফলই তো আসলে আওয়ামী লীগ ভোগ করছে এখন। সুতরাং মানুষকে সিদ্ধান্ত নিতে দেন কে লাইমলাইটে থাকবে, কে থাকবে না। একটু এরকমই কিছু কথা, এরকমই কিছু প্রশ্ন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি একটা সংবাদ সম্মেলনী, ঠিক এরকম না কিন্তু এই প্রসঙ্গে কথা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান সরকারের সময় বিরাজনীতিকরণের কোনো লক্ষণ দেখছেন কিনা। তিনি বলছেন না, আমি এমন লক্ষণ দেখছি না, কিছু চেহারা আছে, এই চেহারাগুলোকে দেখলে ভয় পাই, যাদের কোনোদিন দেখা যায় নাই তারা হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছেন। আসলে কাদের কথা বলছেন, কোনো ধারণা দিতে পারেন? এটা মহাসচিব স্যার নিজেই হয়তো পরিষ্কার বলতে পারবেন, আমার ধারণা নেই। আচ্ছা, জামাতের সাথে কি কোনো দ্বন্দ্ব এই মুহূর্তে বিএনপির চলছে কিনা? মানে জামাতের আমিরের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক এবং তারপর বন্যা পরিস্থিতিতে বিএনপির দখলদারিত্বের একটা অভিযোগের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন যেটি সুপরিকল্পিত চক্রান্ত, 1/11-এর কথা তো আমরা ভুলে যাইনি। মানে হঠাৎ 1/11-এর কথা, জামাতের আমিরের প্রসঙ্গে কথা হতে 1/11-এর কথা মনে পড়ছে কেন? বা যেটি জিজ্ঞাসা করছিলাম, দ্বন্দ্বের একটা অবস্থান হলো কিনা, বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো কিনা?
কোনো কারণ? না না, একেবারেই না, আমি সেটা মনে করি না। আমরা আসলে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র বিএনপির সময়ই এসেছিল। সুতরাং প্রত্যেকটা দল তার তার মতো করে চেষ্টা করবে, মানুষকে কাছে টানবার চেষ্টা করবে, মানুষের মন জোগানোর চেষ্টা করবে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। একটা সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটুকুই আমাদের চাওয়া। এবং এই মানুষের মন জয় করতে গিয়ে তারা তাদের কর্মসূচি নিশ্চয়ই পালন করবে, প্রতিটা দল পালন করবে, এবং এই ব্যাপারে কোন রকম কোনো বাধা দেয়া বা এই ব্যাপারে শত্রুতা তৈরি হয়ে যাওয়া না, প্রশ্নই ওঠে না। আপনারা জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছেন, সেখানে আসলে জামাতের অবস্থান কেমন হবে সেই বিষয়ে কোনো চিন্তা ধারণা কি আপনাদের এই মুহূর্তে আছে কিনা? আগে একটা ভোট হোক, আগে দেখা যাক নির্বাচনে কারা আসতে পারছে, আগে দেখা যাক মানুষ কাদেরকে নিচ্ছে, তারপরে না ঠিক হবে কি একটা কথা ব্যারিস্টার রুমিন ফারহানা, আগে দেখা যাক ভোট হোক, কাদেরকে বেছে নিচ্ছে মানুষ দেখা যাক, আপনি বলছেন নিশ্চয়ই, কিন্তু বেছে নেওয়ার জন্য 2000 মানে গেল যে নির্বাচনটা বিতর্কিত নির্বাচন, যেখানে আমরাও প্রশ্ন করেছি, একদম ইউরোপীয় ইউনিয়ন তারাও বলেছে যে বিকল্প ছিল না মানুষের হাতে। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছেন যে, মানে তুলনা করে বলেছেন যে এটি আর এটির মধ্যে আসলে বাছাই করার খুব বেশি কিছু নাই, আওয়ামী লীগ। তো সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও হচ্ছে, সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ ধরুন নাই অবস্থায় যেমনটি এখন দেখছি, তখন আওয়ামী লীগ ছিল, এখন কোনো আওয়ামী লীগের দেখা নেই, সেই অবস্থায় সামনে মানুষের হাতে বিকল্প কি যদি নির্বাচন হয়, নির্বাচনে ভোট দিতে হয় তখন? এক হচ্ছে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, দুই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবে না এমন কিছু আওয়ামী লীগ এখনো বলে নাই, তিন হচ্ছে নির্বাচন কবে হবে সেটাও আমরা এখনো জানি না, চার হচ্ছে এর মধ্যে আওয়ামী লীগ গুছিয়ে উঠতে পারবে কিনা সেটাও খুবই হাইপোথেটিক্যাল আলোচনা, পাঁচ হচ্ছে দেখা যাক নির্বাচনটি আসুক, কতদিন পরে নির্বাচন হয়, তখন আওয়ামী লীগ গুছিয়ে উঠতে পারবে। আপনি আপনার একটা বক্তব্য বলছিলেন শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, এরকম একটা বক্তব্য বেশ গণমাধ্যমে দেখেছি আমরা। এটা মানুষের কথা, মানুষ চায় না উনি ফিরে আসুক, এবং আমি যেটা মনে করি যে ওনার দলও সম্ভবত চায় না এই মুহূর্তে উনি ফিরে আসুক। তো শেখ হাসিনা ফিরে না আসলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এমন কোনো কথা তো নাই। আমি জানি না, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে তো তারা নির্বাচন করতেই পারে। আচ্ছা, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, এখানে আবার কোনো মাইনাস ফর্মুলার কথা আসছে কিনা, মানে কেমন হবে বলে আপনার ধারণা, মানে আপনাদের প্রতিপক্ষ দলটির অবস্থা কেমন হবে বলে? এখন যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সামনে নির্বাচন আসতে অনেক যদি কিন্তু আছে, তার মধ্যে আপনার এখনকার এই বাস্তবতায় দাঁড়িয়ে কি ধারণা দলটির কেমন অবস্থা হবে? খুব ছোট করে একটু শুনি। এটা নির্ভর করে, ধরুন নির্বাচন যদি 3 মাস পরে হয় দলটি নিশ্চয়ই বেকায়দায় আছে, নির্বাচন যদি 1 বছর পরে হয় নির্ভর করে দলের সত্যিকার মানে ঝানু রাজনীতিবিদ যারা আছেন, প্রাজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন। আওয়ামী লীগ একটি পুরনো দল, এই দলে প্রাজ্ঞ রাজনীতিবিদ নাই এটা বলাটা খুবই ছেলে মানুষই হয়ে যায়। প্রাজ্ঞ রাজনীতিবিদ নিশ্চয়ই আওয়ামী লীগে আছে, এবং তারা তাদের মানে কৌশলের উপর নির্ভর করে 1 বছর পর আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়াবে। মনে করেন আপনি, কারণ মানে আওয়ামী লীগের উপরে যে অবস্থা এখন দেখা যাচ্ছে, মানে নাম শুনলেও মানুষ যেন খেপে যাচ্ছে, এরকম একটা অবস্থা রাস্তাঘাটে যেটি দেখা যাচ্ছে, এর মধ্যে আপনি প্রাজ্ঞ রাজনীতিবিদ কাদেরকে যারা আসলে দল গঠন করতে পারেন বলে আপনি মনে করেন? শোনেন, সময় একটা বিরাট বিষয়, এই জন্য আমি বারবার বলছি। আপনি বলছেন এখন আওয়ামী লীগের নাম শুনলেই মানুষ খেপে যাচ্ছে, এই জন্য আমি বললাম 3 মাস পরে হলে একরকম অবস্থা হবে, 1 বছর পরে নির্বাচন হলে আরেক রকম হবে, 2 বছর পরে নির্বাচন হলে আরেক রকম হবে। নির্বাচন কবে হবে এইটার রোডম্যাপটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার চাইছি। ওনারা যদি রোডম্যাপটা দেন, যৌক্তিক সময়, যৌক্তিক সময় কতটুকু এটা তো আসলে আমরা অ্যাডভাইজারদের কাছ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করছি যে তারা অ্যাটলিস্ট তাদের পরিকল্পনাটা আমাদেরকে জানাবেন, এটা জানালে আমাদের পক্ষে সহজ হবে কি মানে কি হতে যাচ্ছে। বলছিলেন যে আওয়ামী লীগের প্রাজ্ঞ রাজনীতিবিদদের কৌশল, আমি একটু জিজ্ঞাসা করছিলাম আপনি কাদেরকে আওয়ামী লীগের প্রাজ্ঞ রাজনীতিক মনে করেন? আমি আওয়ামী লীগের কর্মী নই, ওখানে কারা প্রাজ্ঞ আছেন আমি নাম বলতে পারবো না। আমি যেটা বলেছি আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, সুতরাং তাদের প্রাজ্ঞ রাজনীতিবিদ থাকবেন, এটাই স্বাভাবিক, সে কারণেই আমি বলেছি।
আচ্ছা, স্পষ্ট বুঝতে পারছি না যে আসলে প্রাজ্ঞ আপনারা কাদেরকে মনে করছেন। কিছুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজিদ জয় তিনি বলছেন যে বিএনপির সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলছেন যে বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে, আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে কোনো আপত্তি নেই। আসলে কোনো সমঝোতা বা দ্বন্দ্ব মেটানোর জন্য কোনো বিষয় কি হতে পারে সামনে, এটা একটু জানতে চাই। মানে যেমন এরশাদ সরকারের যখন পতন হয় তখন আওয়ামী লীগ বিএনপি একসাথে, সব দলগুলো একসাথে আন্দোলন করেছে। মানে সেই দ্বন্দ্ব মেটানোর কোনো জায়গায় কি বিএনপি আছে, সেই রকম প্রস্তাব যেটি সজীব ওয়াজিদ জয় দিচ্ছেন? আমি এতটুকু বলবো, একটা সময় আপনাদের মনে বড় ব্যথা ছিল যে আওয়ামী লীগ বিএনপি কেউ কারো মুখটা দেখতে চায় না, কেউ কারোর সঙ্গে কথা বলতে চায় না, সামাজিক অনুষ্ঠানে দেখা হয়ে গেলে মাথা নামিয়ে চোখ নামিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। সেটা যদি না হতো, যদি অ্যাটলিস্ট ওয়ার্কিং রিলেশনশিপ থাকতো দল দুটোর মধ্যে, তাহলে হয়তো এত ঘৃণা, এত বিভেদ, এত বিদ্বেষ, এত নির্মূলের রাজনীতি বাংলাদেশে হতো না। আমি আশা করি আওয়ামী লীগ বিএনপি বলে না, সকল রাজনৈতিক দলের মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ যাতে থাকে, যাতে অ্যাটলিস্ট বাংলাদেশে রক্তের বন্যা না বয়ে যায়, একটা দল ক্ষমতায় আসলে আরেকটা দলকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার চক্রান্ত না হয়, কিংবা একটা দল ক্ষমতায় আসলে আরেকটা দলকে নির্মূল করে ফেলার চেষ্টা না হয়। এটুকুই আমার চাওয়া। মানে এটা কি আপনার চাওয়া, মানে ভবিষ্যতে তাহলে এরকম কোন ওয়ার্কিং রিলেশনশিপ আপনারা করতে প্রস্তুত, বিষয়টি এরকম? আমরা করতে প্রস্তুত বিষয়টি আমরা এভাবে, আমাদের মহাসচিব তো পরিষ্কার করে বলেছেন যে আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং যেই দলগুলো এটি বিশ্বাস করবে, আমি আবারও বলছি, যেই দলগুলো এটি বিশ্বাস করবে, সেটি জামাত কিংবা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, যাই হোক না কেন, যারা বিশ্বাস করবে নিশ্চয়ই আমাদের সাথে তো একটা কার্যকর ওয়ার্কিং রিলেশনশিপ থাকতেই পারে। স্পষ্ট। মোটামুটি একটু আসি চাঁদাবাজি দখলদারিত্ব প্রসঙ্গ, এটি নিয়ে অনেক কথাও আপনারা বলছেন, মহাসচিব বলেছেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, সবাই বলছেন, কিন্তু তারপরেও চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগটা আসছেই। বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে আহত নিহতের ঘটনাও ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনারা আসলে এর জন্য যদি ধরেন, আমি আসলে এভাবে প্রশ্নটা করতে চাই যে আপনারা নির্দেশনাটা দিচ্ছেনই, কিন্তু তারপরে যেহেতু হচ্ছে, যদি কেউ চাঁদাবাজির তার কাছে চাঁদা চায়, বিএনপি বা ছাত্র দল বা যুব দলের পরিচয়ে, সে আসলে কি করবে? পুলিশের কাছে যাবে? পুলিশের উপরে অনেকে আস্থা নাই, বা পুলিশও খুব একটা ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় অনেক জায়গায় নেই। সেক্ষেত্রে মানুষ কি করবে? বিএনপি কি কোনো সেল গঠন করার কথা ভাবছে বা করেছে, যেখানে আসলে মানুষ ডিরেক্ট জানাতে পারবে? বিএনপি একেবারেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কাছ থেকে স্পষ্ট নির্দেশ এসছে দলকে জানানোর জন্য। আমাদের পল্টন অফিস আছে, সেখানে সমস্ত কর্মীদের ডেটা আছে, সেখানে জানাতে পারে। যদি সেই কর্মীর কোনো পদ পদবি থাকে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। আপনি পল্টন অফিসে জানানোর উপায় কি? কোনো ফোন লাইন, মানে ফোন নাম্বার বা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা ওয়েবসাইটে অ্যাভেলেবল, এটা আমার এখানে মুখস্থ বলতেও হবে, ওয়েবসাইটে অ্যাভেলেবল। এবং সেখানে জানাতে হবে স্থানীয়, আমাদের বিএনপি যেই অফিস আছে, স্থানীয় নেতারা তো আছেন, তাই না? ধরেন ওয়ার্ডে হলে ইউনিয়নের নেতারা আছেন, ইউনিয়ন হলে উপজেলা আছে, উপজেলা হলে জেলা আছে, জেলা না হলে কেন্দ্র আছে। সুতরাং আমাদের তো সকল স্তরেই মানে অভিভাবকের মতন নেতারা আছেন। সেখানে জানাবে, কাজ যদি না হয় কেন্দ্রে জানাবে। এবং আমাদের অলরেডি 3 জন সাংগঠনিক সম্পাদক বহিষ্কার এবং পদ স্থগিত হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজনকে আপনি দেখেছেন শোকজ করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু একেবারে জিরো টলারেন্স, আমাদের দল থেকে বলা হয়েছে জিরো টলারেন্স। এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যতবার তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, সেই সাথে আইনগত, দেশের প্রচলিত আইনি যে ব্যবস্থা আছে সেটাও নেওয়ার কথা তিনি। হ্যাঁ, এটি আপনারা বলছেন, আমরা একাধিকবার এই বিষয়টি শুনেছি একদম দলীয় শীর্ষ পর্যায় থেকে। যখন আওয়ামী লীগের সময় ছিল, চাঁদাবাজি এরকম কোনো ঘটনা আসলেও বলা হতো যে কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আসলে খুব ব্যবস্থা নেওয়া হতো না। আপনি অবশ্য কিছু ব্যবস্থার কথা বলছিলেন যে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু চলছে যখন, আসলে কি মনস্তত্ত্ব থেকে মানে বিএনপি নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে বা ছাত্রদল যুবদল যাই হোক, তারা আসলে এই চাঁদাবাজি দখলদারিত্বের মধ্যে নেমেছে? মনস্তত্ত্বটা কি? মানে এখন ক্ষমতা আমাদের হাতে, এরকম কি? মনস্তত্ত্বটা হচ্ছে তা এই যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বলে, এই দেশের রাজনীতিতে যারা আসে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে এবং
তৃণমূল শুধু না, বাংলাদেশের রাজনীতিতে মোটা দাগে যারা আসে তারা মনে করে এটা একটা খুবই লাভজনক ব্যবসা, যে ব্যবসায় আসলে আপনাকে কোনো পুঁজি টুজি খাটাতে হবে না, আপনি খালি হাতে এসে 5,000 কোটি টাকা বানায় চলে যাবেন। এবং আওয়ামী লীগ তো সেটা করে দেখিয়েছে, তাই না? ধরেন প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলেছে, এটা নিয়ে আমার প্রধানমন্ত্রী গর্বে বুক ফুলিয়ে বলছেন যে তাকে বের করে দিয়েছি, কিন্তু তার বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নিয়েছেন, কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং আসলে কত টাকা বানিয়েছেন বলে তার পিয়ন 400 কোটি টাকা বানাতে পেরেছে, এগুলো কিন্তু আবার আমরা জানি না। তো এই সংস্কৃতিটা তো 15 বছর ধরে, আচ্ছা আমরা অতীতের কথা যদি বাদও দিই, এই 15 বছর তো তারা নিজের চোখে দেখেছে। তার ঘরের পাশে ধরেন ফরিদপুরের রুবেল বরকত, হ্যাঁ, তাদের বাড়িতে 2,000 কোটি টাকার কাগজ পাওয়া গেছে। তো সেই উপজেলায় যে এই বিএনপিটা আছে, সে তো আর অত রাজনৈতিক তত্ত্ব আদর্শ মাথায় নিয়ে হয়তো বসে নাই, তার মাথায় হচ্ছে আচ্ছা রুবেল বরকত ভাই যদি আওয়ামী লীগের সময় 2,000 কোটি টাকা বানাইতে পারে, আমি কি 2,000 টাকা বানাইতে পারবো না? মানে আপনাকে আসলে ওভারঅল পলিটিক্সটা পাল্টাতে হবে। হ্যাঁ, এইটার জন্যই আসলে আমাদের এত সংগ্রাম, এত যুদ্ধ, এত লড়াই, এবং এখনো আমাদের এই লড়াইটা আমরা জারি রেখেছি। দেখা যাক সেই লড়াই আপনারা কতটা সফল হন। অভিযোগ আগেও ছিল, সামনে কতটা থাকে আপনারা উচ্চাতে পারেন কিনা। ছোট ছোট করে একটু মন্তব্য নেই যে আপনি দেখেছেন যে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পুত্র আমান আজমি তিনি তার আয়নাঘরের বর্ণনা দিয়েছেন, এবং সাথে সাথে তিনি যেটি দাবি তুলেছেন, যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম তো ছেয়ে গেছে, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি জাতীয় সঙ্গীত যে পরিবর্তনের দাবি তুলছেন তিনি, এই বিষয়ে আপনাদের কি অবস্থা? আমি যতদূর জানি আমান আজমি সাহেব এখন মুক্ত আছেন, আপনি চাইলে ওনাকে কানেক্ট করে প্রশ্নটা করে নেবেন, উনি ঠিক কেন বলেছেন, কি বলেছেন, এটা তো আসলে আমার জবাব দেওয়ার বিষয় না। আমি বলছি যে সবাই তার মতামত দিচ্ছে, কেউ এটার বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে উঠছেন যে এরকম কেন, এরকম দাবি বা এটি কোনোভাবেই হওয়া উচিত না, কেউ আবার বলছেন হতেই পারে, সঙ্গীতের তো অভাব নেই বা দেশাত্মবোধক গানের তো অভাব নেই। আপনার অবস্থান কি, বা আপনাদের দলের কোনো অবস্থান আছে কিনা? আমাদের দলের কোনো অবস্থান নেই, দলগত কোনো অবস্থান নেই। আপনি কি মনে করেন এই দাবির প্রসঙ্গে আপনার? ইররেলেভেন্ট এই দাবিটি ইররেলেভেন্ট। আপনি এবার আপনার অবস্থায় আসি, আপনাকে আমরা এই দীর্ঘ 15 থেকে 17 বছর আপনি একদম গণমাধ্যমে খুবই সোচ্চার ছিলেন, বিএনপি রাজনীতিতে খুবই সোচ্চার ছিলেন, যখন অনেকেই নির্যাতিত হয়ে সোচ্চার থাকতে পারেননি, আপনাকে সোচ্চার দেখা গেছে। সামনে আপনার রাজনীতিতে পরিকল্পনা কি? আপনি আপনাকে কোথায় দেখতে চান, কোন অবস্থান? আমি আমার কনস্টিটুয়েন্সি থেকে ইলেকশন করতে চাই। 2018 সালে আমি নমিনেশন চেয়েছিলাম এবং মার্চ চষে বেরিয়েছি। সেই সময় আমি আমার কনস্টিটুয়েন্সিতেই আছি। আমি নমিনেশন পেলে ডেফিনেটলি আমি নির্বাচন কন্টেস্ট করব। সেখানে আপনার চোখে প্রতিদ্বন্দ্বীকে এখন এত দ্রুত তো বলা মুশকিল, দেখা যাক, সময় যাক, প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না, সকলেই দাঁড়িয়ে যেতে চাচ্ছে। আসলে সবকিছু অনেকগুলো প্রশ্নই, দেখা যাক সময়ে যদি অনেক কিছু আমি আপনাকে বলি তার কারণ হচ্ছে আমরা না সকলেই খুবই পাজলড অবস্থায় আছি শারমিন, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং একটা 15 বছরের দুঃশাসন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালায় যাওয়ার মধ্যে দিয়ে হঠাৎ করে শেষ হওয়া, যেই পালায় যাওয়াটা হয়তো তিনি 5 ঘন্টা আগেও জানতেন না যে তাকে এভাবে চলে যেতে হবে, এবং দেশের মানুষের এক ধরনের হতবিহ্বল অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই, জনগণের সরকার আছে, জনতার সরকার আছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তার কোনো রোড ম্যাপও আমাদের সামনে নাই। তো এই এত কিছু যখন ইফস এন্ড বাটস এর মধ্যে আটকে গেছে, তখন আমার কাছ থেকে আসলে খুব স্পেসিফিক উত্তর আপনার পক্ষে পাওয়া মুশকিল। এটি স্পষ্ট যে স্পেসিফিক উত্তর পাওয়াটা মুশকিল। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমি ফারহানা, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।